আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনারা গত 2 ক্লাসের ইয়াগুলি স্লাইডগুলি পেয়েছেন? লাস্ট ক্লাসেরটা পাই নাই ম্যাম। ম্যাম সিমাই স্পেসে আছে। জি 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 আমি ওখানে দিয়েছি। জি জি ম্যাম দেখেছি। গত 2 ক্লাসে সবকটা দেওয়া হয়েছে। এখন আমরা মানে আপনাদের এই পর্যন্ত যে কোশ্চেনগুলি আসছে, হ্যাঁ, আমার যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু করেছি, সলভ করে আপনাদের জন্য। আমাদের কমার্শিয়াল লটার কোশ্চেনগুলি আমরা যে 3টা চ্যাপ্টার ডিসকাস করেছি, সেল অফ কন্ট্রাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস, আরবিট্রেশন, এবং আমাদের আদার যে একটা ছিল ওখানে ট্রেডমার্ক সম্পর্কে কিছু ডিসকাস আছে, আর কনজিউমার সম্পর্কে কিছু ডিসকাস আছে, কোশ্চেন আসছে। আমরা শুধু ওই 2 চ্যাপ্টারের শুধু যে কটা আপনার কোশ্চেন আসছে আমরা শুধু ওই কোশ্চেন রিলেটেড গুলি একটু ডিসকাস করব, ঠিক আছে? এখন যদি আপনারা মানে ওই চ্যাপ্টারগুলি যদি যেগুলি আমি ক্লাস করিয়েছি সেগুলি যদি একটু গো থ্রু করে থাকেন তাহলে কোশ্চেনগুলি সহজ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? হ্যালো, এক্সকিউজ মি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, what are the consequences of breach of condition and warranties according to the Sale of Goods Act? আমরা আন্ডার সেল অফ গুডস অ্যাক্ট অনুসারে আমরা কন্ডিশন কি, ওয়ারেন্টি কি আমরা সেটা জানি, এবং এবং কন্ডিশন এবং ওয়ারেন্টির পার্থক্য আমরা জানি। এখন শুধু আমরা ডিসকাস করব যে ওয়ারেন্টি এবং কন্ডিশনটা ভঙ্গ করলে, ওয়ারেন্টি অথবা ওয়ারেন্টি এবং কন্ডিশন যদি আমরা সেল অফ গুডস অ্যাক্ট অনুসারে ভঙ্গ করি তাইলে এটার ফলাফলটা কি দাঁড়াবে, এটার ফলশ্রুতিটা কি হবে? What are the consequences of breach of condition and warranty according to the Sale of Goods Act? The consequences of breach of condition. Conditionটা আমরা যদি পার্থক্যটা মনে রাখি, মানে একটু স্মরণ করি তাইলে কিন্তু আমরা পেয়ে যাব যে বা ডেফিনিশনটা, কন্ডিশনের ডেফিনিশনটা এবং কন্ডিশন এবং ওয়ারেন্টি ডেফিনিশনটা যদি আমরা একটু মনে করি তাইলে কিন্তু আমরা আমাদের সহজ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? এই চ্যাপ্টারগুলি কি আপনারা বাসায় পড়তে পেরেছিলেন? রেসপন্স নাই। এক্সকিউজ মি। শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, কিন্তু কথাগুলো তো কথা শোনা যাবে না। জি জি, আপনারা রেসপন্স করবেন। জি ম্যাডাম, জি হ্যালো। জি, the consequences of breach of condition. If a condition to a contract of sale is broken, and there may arise a right to avoid the contract. যদি সেল অফ গুডস অ্যাক্ট অনুসারে যদি কন্ডিশনটা মানে বায়ার এবং সেলারের মধ্যে যে কন্ডিশনগুলি হয়, হ্যাঁ, ওগুলো যদি ব্রোকেন হয় তাহলে ওরা কি করতে পারে, তাদের কি রাইটটা হয়, উভয় পক্ষে কি কন্ট্রাক্টটা অ্যাভয়েড করার অধিকার জন্যে। Where either party to a contract of sale avoids the contract before the date of delivery
other than claim for damages for the breach of contract. যদি আপনার কি হয়, সেলার যদি পণ্যটা ট্রান্সফার করার আগে, হ্যাঁ, আগেই যদি ওরা কন্ট্রাক্টটা অ্যাভয়েড করে ফেলে, তাহলে যে সেলার যদি কি করে পণ্যটা ডেলিভারি করার আগেই উভয় পক্ষের মধ্যে দুজনের মধ্যে যদি কন্ট্রাক্টটা ভঙ্গ হয়ে যায় বা অ্যাভয়েড দ্য কন্ট্রাক্ট অ্যাভয়েড করে, তাহলে কি হবে, যার ক্ষতি হতে পারে সে কি করতে পারে, এক্ষেত্রে ক্লেম করতে, ড্যামেজের জন্য ক্লেম করবে ব্রিচ অফ কন্ট্রাক্টের। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন ভঙ্গের ফলাফল। তাহলে আমাদের কন্ডিশন ভঙ্গের ফলাফল কয়টি? দুইটি। আর consequences of breach of warranty. A breach of warranty gives a right to claim for damages, but not gives a right to reject the goods. ওয়ারেন্টি ভঙ্গ করলে ওরা ড্যামেজের জন্য কি করতে পারবে? ক্লেম করতে পারবে, বাট নট gives a right to reject the goods. কিন্তু পণ্যটা রিজেক্ট করার জন্য ওদেরকে কোনো রাইট দেওয়া হবে না। Under certain circumstances, a breach of condition is to be treated as a breach of warranty. কিছু কিছু ক্ষেত্রে আপনার কন্ডিশনটা ভেঙে গেলে এটা কি হয়, ওয়ারেন্টিটাও কি হয়, ভেঙে যায়, হ্যাঁ, ব্রিচ হয়ে যাবে। Where there is a breach of warranty by the seller, the buyer is not entitled to avoid the contract. He can claim for such breach of ওয়ারেন্টি। যদি সেলার যদি ব্রিচ অফ ওয়ারেন্টি করে, তাইলে এক্ষেত্রে বায়ার কন্ট্রাক্টটা অ্যাভয়েড করতে পারবে না, বা সে কি করতে পারবে, যে ব্রিচ অফ ওয়ারেন্টির জন্য সে ক্লেম করতে পারবে। এই হচ্ছে কন্ডিশন এবং ওয়ারেন্টির কনসিকুয়েন্স অফ ব্রিচ অফ কন্ডিশন এন্ড ওয়ারেন্টিস। ক্লিয়ার? জি ম্যাডাম। তার চেয়ে বেশি তো ডিসকাসের দরকার নাই মনে হয় কোশ্চেনগুলি। না, এটা ভালো বোঝা গেছে। জি, ভালো বুঝতে পেরেছি ম্যাডাম। ওকে ওকে, নেক্সট কোশ্চেন আসেন। এটা মনে আমরা আগেও ডিসকাস করেছি। প্রপার্টি অফ গুডস when passed from the seller to the buyer. যখন সেলার পণ্যটা মানে প্রপার্টি অফ গুডস মানে পণ্যটা কখন সম্পদে পরিণত হবে, যখন সেলার কি করবে, বায়ারকে সেলারের কাছ থেকে বায়ারের নিকট পাঠানোর সময় পণ্যটা কিভাবে সম্পদে পরিণত হবে। প্রপার্টি অফ গুডস পাসেস ফ্রম দ্য সেলার, কিভাবে পাঠাবে, কখন পাঠাবে। The property of goods passes from the seller to the buyer in a contract of sale of goods under the following circumstances. কি অবস্থায়, কোশ্চেনটা পুরোপুরি লেখা হয়নি মনে হয় এখানে, কি অবস্থায় মানে কখন কি সেলার বায়ারকে পণ্যটা পাস করবে বা কি অবস্থায়। এক নম্বর হচ্ছে আনসার্টেইন গুডস, unascertained goods, অনির্ধারিত পণ্য। When there is a contract for sale of unascertained goods, property in the goods is not transferred to the buyer unless and until the goods are ascertained. যদি বায়ার এবং সেলারের মধ্যে কন্ট্রাক্ট হওয়ার পরও যদি পণ্যটা নির্ধারিত না হয় বা অ্যাসার্টেন না হয়, তখন কিন্তু কি করতে পারবে না, সেলার পণ্যটা বায়ারকে পাস করতে পারবে না। তাইলে অবশ্যই আনঅ্যাসার্টেন গুডসটা কি হতে হবে, অ্যাসার্টেন হতে হবে, এক নাম্বার। দুই নাম্বার স্পেসিফিক গুডস, when there is a contract for sale of specific goods, the property in goods is transferred to the buyer when the contract is made. Specific goods এর ক্ষেত্রে হবে কি, যখন কন্ট্রাক্টটা রেডি হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে, তখনই সে কি করতে পারবে, সেলার কি করতে পারবে, বায়ারকে প্রপার্টিটা ট্রান্সফার করতে পারবে।
when goods are to be measured and tested, when there is a contract for sale of specific goods and the seller is bound to measure, test or do some other act related to the goods for purpose of the ascertaining the price, the property does not pass until such act is done. অর্থাৎ যদি কিছু শর্ত থাকে মানে টার্মস এন্ড কন্ডিশন থাকে, হ্যাঁ, দেন তখন ওই টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত কি করতে পারবে না, সেলার does not pass the goods to the seller. Delivery to the carrier, when as the contract the seller delivers the goods to the buyer or to a carrier for the purpose of the transferring the goods to the buyer, the property passes to the buyer. When as the contract the seller delivers the goods to the buyer or to a carrier for the purpose of the transferring the goods to the buyer, the property passes the buyer. For example, তারপর হচ্ছে গুডস হ্যান্ড অন অ্যাপ্রুভাল, এখানে মার্কের উপর ডিপেন্ড করবে। যদি মার্ক যদি 5 নাম্বার থাকে তাহলে সবকটা পয়েন্টই ইউজ করবেন, মানে লিখবেন। আর যদি ম্যাম দুই তিন একটু কথা বলবো ম্যাম, এই জি বলেন। কোশ্চেনটা 7 নাম্বার আছে, বাট এই কোশ্চেনটা আগে পড়াইছেন ওই টপিক গুলো একটু চেঞ্জ। হ্যাঁ একটু চেঞ্জ আমি যদি বলতে ওই টপিক এখানে নাম্বার হচ্ছে, হ্যাঁ নাম্বার বেশির কারণে আমি বলতেছিলাম, আমার কথাটা শেষ করতে দিন। ওখানে ছিল শুধু আনঅ্যাসার্টেন গুডস স্পেসিফিক গুডস, ঠিক আছে না ম্যাম, অনারশিপ, রিস্ক ফ্লো অনারশিপ, অ্যাকশন এগেইনস্ট থার্ড পার্টি, ওখানেও 5টা পয়েন্টই ছিল। ইনসলভেন্সি, সুইট ফর প্রাইস, ওখানে 5টা পয়েন্ট আছে, আপনি আগে পড়াইছিলেন যে। জি কিন্তু এটার হচ্ছে 7 নাম্বার, মানে 7 নাম্বার দিবে এইটা লিখে। তাহলে আমি যদি ওইটাই লিখি তাহলে তো সমস্যা নাই। আপনারা এখানে কোশ্চেনটি অনেক সময় কোশ্চেন এখানে আসছে যে ব্যবসা এইভাবে সাজিয়ে নিয়েছে, কিন্তু যদি আপনার ওই শীটের অ্যান্সারটা আপনি ভালো বুঝতে পারেন, মনে করেন যে ভালো লিখতে পারবেন, তাহলে ওটা লিখবেন, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ম্যাম। ওকে, next question. What is the position of the seller who has been partly paid? ঠিক আছে, অ্যানসারটা না দেখে কেউ কি অ্যানসার করতে পারবেন যে কোশ্চেনটা কি বলতে চাচ্ছে? অ্যানসারটা দেখবেন না, স্লাইডে তাকাবেন না, আমি কিছু কোশ্চেন করবো আর কি। What is the position of the seller who has been partly paid? তাহলে বুঝতে পারবো কিছুটা হলো ক্লাসগুলি ইফেক্টিভ হয়েছে। স্লাইডে তাকাবেন না। Excuse me. No response. Excuse me. ফাতেমা, জি ম্যাম, বুঝতে পেরেছেন? এখানে আসলে সেলারের পজিশনটা মানে কি বোঝানো, সেলারের পজিশনটা মানে অবস্থানটা বোঝাতে চাচ্ছে। তবে সেলার বলতে এখানে যাদেরকে পার্টলি পেমেন্ট করা হয়েছে, পার্টলি, হ্যাঁ রাইট ম্যাডাম, পার্টলি পেমেন্ট করা হয়েছে, যে সেলারের এখন কন্ডিশনটা কি এখানে বোঝানো। এটা হচ্ছে সাপোজ আপনি সেল অফ কন্ট্রাক্টের অনুসারে যখন আপনার সেলার পণ্যটা ট্রান্সফার করে দেয়, হ্যাঁ, আর বায়ার যখন সে পেমেন্ট করে নাই অথবা কিছু করছে, তখন ওই সেলারকে আমরা কি পড়েছি? আনপেড সেলার পড়েছি না? জি ম্যাডাম, ওই জিনিসটাই শুনতে চাচ্ছিলাম, তাই না?
বুঝেননি? জি ম্যাডাম বুঝতে পেরেছি। ওকে, হোয়াট ইজ দ্য, এই জন্যই এখানে কোশ্চেন গুলি ডিসকাস করার অর্থ হচ্ছে যে আপনার কোশ্চেনটা বুঝতে হবে। অ্যান্সার তো অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার পড়লেই পাবেন, তাই না? এই নিয়ে কোশ্চেন ডিসকাস করার অর্থই হচ্ছে কোশ্চেনটা বুঝতে হবে, বোঝার জন্য। হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সেলার who has been partly paid? A seller, answer, a seller who has been partly paid is also considered as an, and also কথাটা না লিখলে বেটার হবে, is considered as an unpaid seller for partly unpaid. Therefore, unpaid seller is one who has not been received the whole of the price. He has received payment in the form of bill of exchange or negotiable instrument, which is the dishonored. The rights of an unpaid seller or partly paid seller against his goods are explained below. আমরা এগুলি আগেও ডিসকাস করেছি, তারপর আমি পড়ে যাচ্ছি, শুনেন। সে অর্থ vendors lien অথবা sellers lien. The unpaid seller of goods is entitled to retain the position of goods. আমরা কিন্তু এই কোশ্চেনটা যদি 5, 6 নাম্বার বা 7 নাম্বার বা 8 নাম্বার থাকে তাহলে পুরোটা লিখবেন, আদারওয়াইজ যদি 2 নাম্বার থাকে শুধু আনপেড সেলারের ডেফিনেশনটা দিয়ে দিলেই হবে। বুঝতে পারছেন? জি ম্যাডাম। The rights of an unpaid seller or partly paid seller against his goods are explained below. Seller's line. The unpaid seller of goods is entitled to retain the positions of goods until receive the whole payment in the following cases: where the goods have been sold on credit, but the terms of credit has been expired, where the buyer becomes insolvent. The seller's lien is not applicable in the following cases. মানে একদম শর্টকাট সবগুলি পয়েন্ট এনেছি। The seller line is not applicable in the following cases. Line can be exercised for non-payment of the price, not for any other charges. For example, the seller cannot claim line for go down charge which had to incur for storing the goods. The seller can waive the line if he is desired. 2 number হচ্ছে the right of the stoppage in transit. When the buyer of goods becomes insolvent and the goods are in transit to the buyer, the seller has the right to stoppage in transit. The following point is to be noted: when applying the rights of stoppage in transit, the goods are considered as is in transit form the time these are delivered to the carrier, to the time these are delivered to the buyer or his agent. The right of stoppage in transit comes to an end when the goods are delivered to the buyer or his agent. When a partly delivery has been made, the remainder of the goods can be stopped in transit. The number হচ্ছে the right of the resale. When the buyer of goods becomes insolvent, the goods are not in transit. The unpaid seller who has retained the position of goods can resell the goods as following conditions: if the goods are perishable in nature, the seller can resell the goods without any notice to the buyer. In other cases, the seller send a notice to the buyer before the resell the goods, calling him to pay the price within a reasonable time, and if the buyer fails to pay within the time, the unpaid seller can resell the goods. The rights of an unpaid seller against the buyer personally
আর এক্সপ্লেইন বেলো। একটা ছিল পণ্যের ক্ষেত্রে, আরেকটা ছিল বায়ারের দৃষ্টিকোণ থেকে। ক্লেম ফর দ্য প্রাইস, সে when under a contract of sale the goods has been passed to the buyer and the buyer refuses to pay for the goods according to the terms of the contract, the unpaid seller can claim for the price of the goods. তাহলে claim for price বুঝা যায়। Claim for non-acceptance, when the buyer wrongfully refuses to accept and pay for the goods, the seller can claim for non-acceptance. Claim for special damages, the seller can claim for any special damages which can be recoverable according to the law. তাহলে এটাও এই কোশ্চেনটাও বোঝা গেছে। যদি 8 অথবা 7, 8 অথবা 10 নম্বরের কোশ্চেন হিসেবে আসে তাহলে পুরোটা একদম শর্টকাটে ডিসকাস করে দিবেন, পয়েন্ট টু পয়েন্ট। আর যদি শুধুই 2 নম্বরের জন্য আসে, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সেলার হু হ্যাজ বিন পার্টলি পেড, দেন শুধু ওইটুকুই লিখবেন, ডেফিনেশনটা লিখে দিলেই হয়ে যাবে। অথবা শুধু পয়েন্ট আছে, ভেন্ডর লাইন্স কি মানে রাইট গুলি কি পয়েন্ট গুলি, তারপরে মানে ইয়ার পক্ষ থেকে রাইট গুলি কি, বায়ারের দৃষ্টিকোণ থেকে রাইট গুলি কি এগুলি লিখে দিলে শুধু পয়েন্ট গুলি, মানে এক্সপ্লেনেশনটা দরকার নাই। আর যদি 10 নম্বরে আসে তাহলে মাস্ট বি এক্সপ্লেইন। 4 নম্বর, দেখেন কোশ্চেনটা আসেন, হাউ ডাজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ডিফার ফ্রম ট্রান্সফারেবল ডকুমেন্ট লাইক শেয়ার, স্টক এটসেট্রা। অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এবং ট্রান্সফারেবল ডকুমেন্ট যেমন শেয়ার, স্টক, এই দুইটার মধ্যে পার্থক্যটা কিভাবে করা যেতে পারে, কিভাবে ডিফার করা যায়। এখানে দেখেন, the distinction between transferable and negotiable instruments is that a document is transferable. একটু একদম মনোযোগ দিয়ে শুনেন, একদম সহজ ইংলিশ লিখা। a document is transferable when it can be transferred by one person to another, passing to the transferee the rights of the original holder but no more. অর্থাৎ ডকুমেন্ট ট্রান্সফারেবল বলতে বোঝাচ্ছে এখানে এটা ট্রান্সফার করে one person to another person, এটা যেটা হচ্ছে অরিজিনাল, মানে টু দা ট্রান্সফারি দ্য রাইটস অফ দা অরিজিনাল হোল্ডার বাট নট নো মোর। অর্থাৎ এটা একজনের কাছ থেকে অন্যজনের কাছে ট্রান্সফার করাটাই বোঝা যাচ্ছে, বেশি কিছু না। while a negotiable instrument can give to the transferee rights that are better and greater than the right of the transferor, provided that consideration is given for the transfer. Therefore, only negotiable instruments are an exception to the rule that nobody can transfer to the another person more rights than he has. অর্থাৎ ডকুমেন্ট তো আপনার নরমালি ডকুমেন্ট শেয়ার, স্টক, আমি যার থেকে কিনেছি বা সেলার বা বায়ার যদি দৃষ্টিকোণ ধরি, বা একজন আমি একটা কোম্পানির শেয়ার আমি কিনেছি,
সেটা যদি আমি চাইলে আমার ব্যক্তিগতভাবে আমি চাইলে ট্রান্সফার করতে পারতেছি যে কারো কাছে, কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু কতগুলি টার্মস এন্ড কন্ডিশন থাকে এবং ওই নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন অনুসারে যে নির্দিষ্ট রুলস দেওয়া থাকবে বা কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন অনুসারেই শুধু ট্রান্সফার করা যাবে, আদারওয়াইজ মানে যে একজন চাইলে আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মূল পার্থক্য। নেক্সট কোশ্চেন। Next question হচ্ছে discuss the points of distinction between a promissory note and bill of exchange. আমরা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যখন ডিসকাস করেছি তখন আমরা মানে ডিফারেন্সিয়েটটা কিন্তু আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রমিসারি নোট এন্ড দ্য বিল অফ এক্সচেঞ্জ, তাই না? এখানে পার্টিস নিয়ে লিখে আছে, আমরা ওখানে কি কি ডিসকাস করেছিলাম? নাম্বার অফ পার্টিস ইন এ প্রমিসারি নোট। ইন এ promissory note there are two parties, one is maker, other is payee, another is payee. In case of bill of exchange এর ক্ষেত্রে হচ্ছে কি three parties, drawer, drawee, payee. ক্লিয়ার? মনে আছে? Excuse me. ম্যাডাম মনে আছে ম্যাডাম, ড্রয়ার এন্ড পে। এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমরা ওখানে পড়েছিলাম ইন কেস অফ প্রমিসারি নোট দ্যার ইজ প্রমিস টু পে। প্রমিস এন্ড অর্ডার যেখানে ছিল পার্টিকুলারস গুলির মধ্যে, ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জ দ্যার ইজ অর্ডার টু পে। তারপর আসেন অ্যাকসেপ্টেন্স। ইন কেস মানে পার্টিকুলার অ্যাকসেপ্টেন্স a promissory note is signed by the person liable to pay. হ্যাঁ, অর্থাৎ no acceptance is necessary in case of promissory note, but in case of bill of exchange required to be accepted by the drawee before it is binding upon him. তারপর হচ্ছে লাইবিলিটি, তারপরে তারপরে আপনার রিলেশনটা, তারপর নোটিশ, প্রোটেস্ট, মেকারস পজিশন, নেচার অফ অ্যাকসেপ্টেন্স। তারপর আমি একটু ডিসকাস করে যাই। দ্য লাইবিলিটি অফ দ্য মেকার অফ এ প্রমিসারি নোট is primary and absolute, while the liability of drawer of the bill of exchange is secondary and conditional. It is only when the drawee fails to pay that the drawer would be liable as a surety. অর্থাৎ এখানে প্রমিসারি নোটের ক্ষেত্রে the maker is primary liable on the instrument. In case of bill of exchange, the drawer of a bill is liable only when drawee does not accept instrument or pay the money dues. Maker's position: the drawer of a bill of exchange stands in immediate relationship with the acceptor and not the payee, while in the case of a promissory note, the maker stands in immediate relationship with the payee. Nature of acceptance: a promissory note can never be
conditional, while a bill of exchange can be accepted conditionally. Copies. A bill of exchange can be drawn in sets, but a promissory note cannot be drawn in a sets. Payable to bearer. A promissory note cannot be made payable to a bearer, while a bill of exchange can be so drawn, provided it is not payable to bearer on demand. Payable to maker. In a promissory note, the maker cannot pay to himself, while in case of bill of exchange, the drawer and the payee may be one person. Protest. Foreign bills must be protested for dishonor when such protest is required by the law of the place where they are drawn, but no such protest is required in case of a promissory note. তাইলে নাম্বারের উপর ডিপেন্ড করে আপনারা পার্থক্যটা একদম পার্টিকুলার, প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এভাবে ভাগ করে সুন্দর করে প্রেজেন্ট করবেন। ঠিক আছে? জি ম্যাডাম। নেক্সট কোশ্চেন হচ্ছে write critical notes on noting, protest for better securities. নোটিং মানে বুঝেন? না জি? ম্যাম, না। অর্থাৎ যখন একটা বিল, সেটা বিল অফ এক্সচেঞ্জ হতে পারে, যখন একটা বিল, যে কোনো একটা বিল যখন ডিজনার হয়ে যায়, আমি একদম বেসিকটা বলে দেই, যখন একটা বিল ডিজনার হয়ে যায়, সেটা কোর্টে বা ল ইয়াতে না যে, হ্যাঁ, নোটারি পাবলিকের কাছে যাওয়া মানে উকিলের কাছে যে উপস্থাপন করাটাই হচ্ছে কি, উদ্যাপন করাটাই হচ্ছে কি নোটিং। ম্যাম শুধু কেউ উকিলের কাছে গেলেই হবে? ওটাতে কোনো কিছু করতে অবশ্যই হবে না? মানে সবকিছু নিয়ে ব্যাখ্যা করতে হবে, কেন হচ্ছে বিলটা বা অ্যাকাউন্টস ইয়াটা কেন ডিজনার হলো, সেই ডে আপনার ডেট থেকে শুরু করে, রিজন থেকে শুরু করে, অ্যামাউন্ট থেকে সবকিছু ডিটেলস ওর কাছে উদ্যাপন করতে হবে। ওকে, আমি এটা বলিনি, কোনটা? বলছি যে আদালত থেকে কোনো কিছু হবে কিনা। ওর না না, নোটারি পাবলিকের কাছে যাওয়াটাই বোঝায়। নোটারি পাবলিক এটা শোনাটা কে বুঝায় সাধারণত নোটিংটা। ওকে ম্যাম, এটা পড়লেই বুঝে যাবেন। এখানে নোটিং ইজ এ কনভিনিয়েন্ট মোড অফ authenticating the fact that a bill or note has been dishonored. ম্যাম স্লাইডটা একটু উপরের দিকে দেন, বোঝা যাচ্ছে না নিচে দেখা। Clear? Clear? জি ম্যাডাম, জি ম্যাডাম, ক্লিয়ার ম্যাডাম। Okay. When a note or bill has been dishonored by non-acceptance or non-payment, the holder causes such dishonor to be noted by a notary public. Noting is a minute recorded by a notary public on the dishonor instrument. When an instrument, say bill of exchange, is to be noted for dishonor, it is taken to notary public who present it notice against for acceptance or payment as the case may be, and if the drawee or acceptor still refuses to accept or pay the bill, it is noted. That is, a minute is presented containing the date of the dishonor, reason for such dishonor, etc., which is attached to the instrument, and the facts are noted on the instrument. একদম সহজ।
প্রটেস্টিং তো আমরা প্রমিসারি নোট অথবা বিল অফ এক্সচেঞ্জে পড়ে আসছি, এটাও সহজ একটা জিনিস। যদি when the promissory note or bill of exchange has been dishonored by non-acceptance or non-payment, the holder may within a reasonable time cause such dishonor to be noted and certified by a notary public. Such certificate is called a protest. Protest for better security. When the acceptor of a bill of exchange has become insolvent or his credit has been publicly impeached before the maturity of the bill, the holder may within a reasonable time cause the notary public to demand but better security of the acceptor, and on its being refused may within a reasonable time cause such facts to be noted and certified as aforesaid. Such certificate is called a protest for better security. তিনটাই সহজ আছে, একটু জাস্ট মনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেনে চলে যান। What are the matters that can be and cannot be referred to arbitration? এটা আমরা পড়েছি। ওখানে ম্যাটার গুলি ছিল আর একটু বেশি, আর এখানে মনে হয় 3টা শুধু। এখানে what are the matters that can be or cannot be referred to arbitration? এখানে আরবিট্রেশনের ছোট্ট করে একটা সংজ্ঞা দিবেন, ডেফিনেশন দিবেন, দিয়ে তারপরে ওই ম্যাটার গুলি লিখবেন, ঠিক আছে? Arbitration means the settlement a dispute by referring the dispute to a third party and the abiding by his decision. এতটুকু লিখলে হবে, লিখে দিয়ে বাহির there are the following matters cannot be referred to arbitration. The matters which can be decided by a civil court can also be decided by arbitration. Arbitration is often used to resolve conflict diplomatically to prevent a more serious confrontation. Example includes disputes about property or money. Matters personal right or disputes which cannot be decided by civil court cannot be decided by the arbitration. The following matters cannot be referred to the arbitration. এক নাম আমরা ওখানে পড়ছিলাম 4টা, এখানে আছে 3টা। একটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স, আর একটা হচ্ছে কি ইনসলভেন্সি ম্যাটার্স, ক্রিমিনাল ম্যাটার্স। 5টা ছিল, ঠিক আছে? ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স হচ্ছে যেমন লাইক ডিভোর্স গুলি, যেমন ইনসলভেন্সি ম্যাটার্স যেগুলি সেগুলো হচ্ছে যেমন the adjudication of a person as insolvent. আর ক্রিমিনাল ম্যাটার্স হচ্ছে where a person is guilty of an offense or not cannot be decided by arbitration. ম্যাম এখানে তো এগুলো এক্সপ্লেইন করতে হবে। নাম্বার কত দিছে? 10। তাইলে আপনার এক কাজ করেন, আরবিট্রেশনের ফুল ডেফিনেশনটা দিয়ে আমি ওই শীটে যে এক্সপ্লেইনটা দিছি পয়েন্টগুলির ওটা লিখে দিলেই হবে। ম্যাম অ্যানসার গুলো ডিপেন্ড করবে নাম্বারের উপর। হ্যাঁ হ্যাঁ, মাস্ট বি নাম্বারের উপর। ম্যাম বেশি লিখলে আপনার থিওরিটিক্যাল সাবজেক্ট তো এমনি সময় কম পাওয়া না, যায়। বেশি লিখবেন কেন? আপনি বেশি লিখবেন কেন? আপনি বেশি আমি তো প্রথম ক্লাসেই বলছি থিওরি সাবজেক্টে এরকম না যে 5 নাম্বারের জন্য আপনাকে 1 পৃষ্ঠা ভরে লিখতে হবে, সেটা না, কিন্তু আপনাকে টু দা পয়েন্ট অ্যানসারটা করতে হবে। জি ম্যাম, আমিও তাই বলছি যে ইথিক্স যখন আমি পরীক্ষা খাতে লিখেছি ইথিক্স ফান্ডামেন্টাল অফ কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস ল, তো আমি একদম টু দা পয়েন্ট জাস্ট বেসিক জিনিসগুলাই মানে খুব বেশি লিখি নাই, মানে সব কোশ্চেন এই অ্যানসার করে আসছি, মানে জাস্ট আপনার এই আমরা
আমি আমি যখন অ্যান্সার আমারটা আমি বলি ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ। কোনো থিওরি সাবজেক্ট দুইবার পরীক্ষা দেই নাই, কোনো থিওরি সাবজেক্টে আমি দুইবার পরীক্ষা দেই নাই। আমি প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট ধরে ধরে অ্যান্সার করছি। আমি কখনো দুইবার পরীক্ষা দিতে হয়নি। আমার মানে প্র্যাকটিক্যালি মানে অভিজ্ঞতা থেকে বলছি। আমি এমনও দেখা গেছে আমি 65 or 70 আনসার পুরো পাস করছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভালো একটা শেয়ার করেন যে আপনি কি বইয়ের সব টপিক গুলাই আর কি ডিসকাস করে পড়তেন? হ্যাঁ, টপিকস গুলি মূল কথা বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এক্সামিনার যাতে বুঝে আপনি এক লাইনে অ্যান্সারটা দিলেন, এক্সামিনার যাতে বুঝতে পারে যে না এই টপিকসটা সম্পর্কে আপনার 100% ক্লিয়ার। হ্যাঁ, মানে এটাই বলতেছি, কারণ ওই টপিক গুলো তো আগে আমাকে জানতে হবে, হ্যাঁ, তারপর আমি আর যার কারণে আমি কিন্তু চাইলে এই কোশ্চেন গুলি যেহেতু আমি কষ্ট করে রেডি করেছি, চাইলে কিন্তু শুধু কোশ্চেন গুলি ডিসকাস করে করে প্রথম থেকে শেষ করে দিতে পারতাম। আমি এই জন্য চ্যাপ্টারটা যে ইম্পর্টেন্ট টপিকস গুলি আছে ওগুলি কিন্তু আগে ডিসকাস করে নিছি, যাতে কোশ্চেন গুলি যখন ডিসকাস করব যাতে এগুলি বুঝতে সহজ হয়ে যায়। ঠিক আছে? জি ম্যাডাম। আর চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন পাস করার জন্য, এবং যারা বিশেষ করে সার্ভিস হোল্ডার আছেন মানে মানে একদম জেনুইন স্টুডেন্ট না এখনো, ওনাদের জন্য আমি যেটা বলবো এই আমার এই শীটগুলিকেও টু দা পয়েন্টে কনসাস করে একটা ছোট নোট করে ফেলেন, একদম ছোট একটা নোট, মানে আপনি 1 ঘন্টায় রিভিশনে নিয়ে আসতে পারেন। ব্যাখ্যাটা থাকবে আপনার নিজের ভিতরে। মানে যে আরেকটা কথা আছে, অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে গ্রামাটিক্যাল ইউজ করতেছি, বাট ওইগুলো তো এতটা ইম্পর্টেন্ট না। অনেক সময় একটা লাইন থেকে একটা গ্রামার মিস হতে পারে, আমাদের এরকমই লেখা আছে। গ্রামাটিক্যাল মিস্টেকটা মানে যখন স্টুডেন্টরা ধরেন আপনার একদম টান 5 নাম্বার আসতেছে না, বা মানে তার মানে অ্যান্সার টু দা পয়েন্ট, তখন দেখা গেছে যে তাকে পাসও করার জন্য যাবে না বা তাকে মানে ফেলও করানো যাবে। এই অবস্থায় মানে যে একটু ক্রিটিক্যালি খাতাটা দেখা হয় এই আর কি। আর যখন দেখবে যে আপনি লেখাটা পড়ে আপনি বুঝতেছে, আর বিশেষ করে যেটা একদম বেসিক গ্রামার সেটা তো আমরা ভুল করবো না, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা তো আমরা ভুল করবো না। ওই জিনিসটা বেসিক জিনিসটা সব ক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার রাখবেন। আপনি একটা সেন্টেন্স লিখলেন, সেটারও তো একটা মানে একটা সিকোয়েন্স থাকতে হবে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আর এটা তো ল রিলেটেড, ল গুলি তো আপনি যেগুলি ল রিলেটেড অ্যাজ পার ল অনুসারে লিখতে যাচ্ছেন। এখন যেমন সাপোজ আপনি ধরেন ওই যে কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, এখানে যেমন ধরেন আমি কোন কোশ্চেনটার কথা বলতেছি, এই যে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য সেলার হু হ্যাজ বিন পার্টলি পেড, এখানে ডেফিনেশনটা লিখতে গেলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু, তাই না? আপনার মূল থিম যেটা সেটাই উঠে আনতে হবে। বাট যখন আপনি রাইটস গুলি লিখতে গেলে আপনি নিজের ভাষায় আগে পিছে করে সুন্দর করে লিখতে গেলে ওখানে আপনার ল অনুসারে ধরবে না, তাই না? এই আর কি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখেন আমরা এটা ডিসকাস করিনি, আগে করিনি, এটা একদম নতুন একটা টপিক আপনাদের জন্য। স্টেট দ্য মার্কস অর সিম্বলস দ্যাট ক্যান বি রেজিস্টার্ড অ্যাজ এ ট্রেডমার্ক। ট্রেডমার্ক সম্পর্কে সবার আইডিয়া আছে, তাই না? জি ম্যাম। ওকে, আমরা ট্রেডমার্কটা সাধারণত ইউজ করি কেন? আমাদের প্রোডাক্টটাকে আমাদের নিজেদের কোম্পানির প্রোডাক্টটাকে অন্য একটা কোম্পানির প্রোডাক্টের সাথে থেকে আলাদা ডিফারেন্সিয়েট করার জন্য সাধারণত আমরা কি করি, ট্রেডমার্কটা আমরা কি করি, ইউজ করি, তাই না? মূলত তো সেটাই। প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ট্রেডমার্কটা ইউজ করি।
তো সেটাই বলতেছে যে মানে মার্কস অথবা সিম্বলস ক্যান বি রেজিস্টার্ড অ্যাজ এ ট্রেডমার্ক। মার্কস অথবা সিম্বলটা কি হতে পারে? নিবন্ধিত ট্রেডমার্ক হিসেবে হতে পারে। তো ট্রেডমার্ক হচ্ছে কি, ট্রেডমার্কটা অনেক সময় রেজিস্টার্ড হতে পারে, নন রেজিস্টার্ড হতে পারে। ঠিক আছে? আর যদি রেজিস্টার্ড ট্রেডমার্ক, আমি টোটাল কোশ্চেনটা এইভাবেই বুঝাচ্ছি, যদি রেজিস্টার্ড ট্রেডমার্ক হয় তখন কি হবে, আর নন রেজিস্টার্ড ট্রেডমার্কটা কি সেটা। রেজিস্টার্ড ট্রেডমার্কটা কিন্তু হচ্ছে কি the symbol, আমি রেজিস্টার্ড ট্রেডমার্ক আগে ডিসকাস করছি, the symbol may only be used after a trademark has been registered. The symbol may only be used after a trademark has been registered. অর্থাৎ যে মানে রেজিস্টার্ড ট্রেডমার্ক বলতে বোঝাচ্ছে যে সিম্বলটা রেজিস্টার্ড হয়েছে দেন ট্রেডমার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে আফটার এ ট্রেডমার্ক এটা the symbol may not be used while the trademark application is pending, and the symbol may only be used in connection with the goods and services listed on the registration certificate. এটা হচ্ছে registered trademark। আর non registered trademark তো হচ্ছে কি, your business can use trademark symbol at any time and you do not need to register that mark to be able to use the trademark symbol. Use the trademark symbol to inform your competition that your business consider the mark to be a trademark. The goal is for competitors to see the symbol that marks your trademark claim. বাকি নিচের অংশটা দরকার নেই। Next one, define consumers as stated in the Competition Act. A consumer is an individual who buys products or services for personal use and not for manufacturer or resale. একজন কনজিউমারের ডেফিনিশন হচ্ছে সে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস ফর পার্সোনাল ইউজের জন্য সে কিনবে, নট ফর ম্যানুফ্যাকচার অর রিসেল। A consumer is someone who can make the decision whether or not to purchase an item at the store, and someone who can be influenced by marketing and advertisements. Anytime someone goes to a store and purchases a toy, shirt, beverage, or anything else, they can making that decision as a consumer. Next question is differentiate between a contract of sale and a agreement to sell. এটা আমরা পারি, এটা আমরা পড়েছি। Contract of sale কে, agreement of sale কে। তাহলে এখানে যদি একদমই নাম্বার অল্প থাকে, 2-1 থাকে, অনেক সময় 2 নাম্বার থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল অফ কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট টু সেল? 2 নাম্বার থাকলে আমরা দুইটা ডেফিনিশন দিব, দুইটা ডেফিনিশনটা দিব, আর অথবা মানে ট্রান্সফারের রিস্ক অথবা কনভেন্স অফ প্রপার্টি অথবা ট্রান্সফার অফ প্রপার্টির নিয়ম রুলসটা দিব, কন্ট্রাক্টটাকে এটা দিব। আর যদি 5 নাম্বার থাকে তাহলে আমরা প্রথম শীটে যেটা পড়েছি সেটা লিখবো, একদম পার্টিকুলার দিয়ে বেসিক ইয়াটা পার্টিকুলারসটা, তারপর সেল অফ কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট টু সেল। এখানে যেটা লিখেছে, আন্ডার এ কন্ট্রাক্ট অফ সেল ইফ দ্য ওনারশিপ অফ দ্য গুডস ইজ ট্রান্সফার্ড ফ্রম সেলার টু বায়ার at the time of the sale, the contract is called a definition type is called as sale. Under an agreement of sale, if the ownership of the goods is transferred from the seller to the buyer at a future time, the contract is called an agreement to sell. In case of contract of sale, the unpaid can
resell the goods or stoppage in transit. In case of agreement to sell, the seller can claim for damages for the breach of contract. Sale is an executed contract. Agreement to sale is an executor contract. Executed or executor. Generally is generally a sale is done for present goods. Generally, agreement to sale is done for future goods. Next question এবং last question. আমরা এই 11 নম্বর কোশ্চেন পর্যন্ত ডিসকাস করব. Discuss the formalities that require for making contract of sale. Formalities that require for making a contract of sale are as follows. এক নম্বর হচ্ছে movable goods. The sale of goods Act deals only which movable goods. This act does not applicable for unmovable goods. অর্থাৎ সেল অফ কন্ট্রাক্টটা হয় সাধারণত মুভেবল গুডস দেরকে নিয়ে, আনমুভেবল গুডস গুলি নিয়ে নয়. 2 নম্বর হচ্ছে মানি কনসিডারেশন. In a sale, there must be money consideration. There must be contract for the exchange of movable goods for money. An exchange of goods for goods is not sale. Two parties, seller, two parties. Since a contract of sales involves a change of ownership, it follows that the buyer and seller must be different parties. Offer and acceptance. A contract of sale is made by an offer of buy or sell goods for a price. The acceptance of such offer. Method of forming the contract. A contract of sale may be in written or word, oral or implied. Method of forming contract. এই হচ্ছে আজকের আলোচনা. এই কোশ্চেনগুলি আজকে 11টা কোশ্চেন ডিসকাস করলাম. আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই 11টা কোশ্চেনের মধ্যে. Excuse me. ম্যাম সেটা কি সিএমএস পেজে দিয়ে দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? সিএমএস পেজে দিয়ে দিব. সিএমএস পেজে তো এখনো লগইন করতে পারতেছি না. এটা কিভাবে করতে পারবো ম্যাডাম? তাহলে কিভাবে নিতে হবে? আপনারা ইয়াতে মেইন ব্রাঞ্চে আপনারা ইয়া করেন না, যোগাযোগ করেন না. আপনি কি ঢাকার? জি ম্যাম. আপনি ঢাকার স্টুডেন্ট? জি ম্যাডাম, ঢাকা স্টুডেন্ট ম্যাডাম. তাহলে তো সহজ আপনাদের জন্য. হ্যাঁ. আর না হয় আপনি মেইল আইডিটা আমাকে পাস করে দিতে পারেন, আমি না হয় মেইলে পাঠিয়ে দিব. আর লগইন করতে আমাদের মেইল আর আইডি এসেছে কিন্তু অ্যাক্সেস হচ্ছে না কোনো সাবজেক্ট. ম্যাডাম আমি মেইল আইডিটা দিয়ে দিচ্ছি. সিএমএস পেজে ফাতেমা মনে হলো ইয়া করতে পারছেন না? ফাতেমা আপুর সাথে অবশ্য কথা হয় না. জি ম্যাম আমি হচ্ছে অ্যাক্সেস করতে পেরেছি. আপনি কি হ্যালো ফাতেমা আপু, আপনি কি এটা কি ডাউনলোড? আচ্ছা এটা কি দিয়ে দিয়েছিল আপনাকে নাকি? ভাই সীমা স্পেস থেকে হচ্ছে আমি হচ্ছে ওই যে সীমা একটা হচ্ছে ভাইয়া ইমেল আইডি ছিল, তো ওখানে আমি যোগাযোগ করছি, তো ওনারাই আমাকে সবকিছু ঠিক করে দিচ্ছে. আইডি পাসওয়ার্ড
আপু আইডি পাসওয়ার্ড তো আমাদেরও দিয়েছে, কিন্তু ওখানে তো কোনো সাবজেক্ট হচ্ছে না। তাহলে আপু আপনারা একটু ফোন দিয়ে যোগাযোগ হ্যাঁ, করতে পারেন। একটু যোগাযোগ করেন আপনারা একটু ওনার সাথে যিনি কানেকশনটা দিচ্ছেন জি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করলে বেটার হয়, কারণ এখানে তো বিভিন্ন টিচাররা ক্লাস নিচ্ছে, তাই না? জি ম্যাম। তাহলে একটা ফর্ম একটা জানলেই আপনার প্রসেসটা জানলেই একজনেরটা আপনারা যার যে কোনো টিচারের ইয়াটা পেয়ে যাবেন। ঠিক আছে, জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। Yeah. আর কোনো কোশ্চেন থাকলে আপনারা ডিসকাস করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমাদের আজকে ষষ্ঠ ক্লাস গেছে, তাই না? ম্যাম পঞ্চম ক্লাস। নো নো, ষষ্ঠ ষষ্ঠ ক্লাস। সেল অফ কন্ট্রাক্ট আমরা 3টা ক্লাস নিয়েছি। সাবজেক্টটা সহজ আছে, পাস করাটা ইজি হবে, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, মেইলে তো পঞ্চম ক্লাস লেখা। জি জি, মেইল ক্লাস শিডিউল ঘুরলাম, দেখলাম 5-6 দিন, বাট মেইল আসছে পঞ্চম ক্লাস, এর জন্য বললাম পঞ্চম ক্লাস। না আমরা সেল অফ কন্ট্রাক্ট নিয়েছি 3টা ক্লাস, তারপরে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস হচ্ছে আরবিট্রেশন। আজকে কোশ্চেন নিয়ে হচ্ছে 6 নাম্বার ক্লাস। কোশ্চেন আরো 2-3টা ক্লাস লাগবে কমার্শিয়াল লর জন্য। 6 নাম্বার ক্লাস। আরো হ্যাঁ, আরো 2টা ক্লাস লাগবে কোশ্চেন গুলো শেষ করতে কমার্শিয়াল লর। তাই আপনার ম্যাম কমার্শিয়ালে এই চ্যাপ্টার পড়াবেন, যে ইনস্ট্রুমেন্ট, জি জি মানে কমার্শিয়াল লয়ে এই 3টা চ্যাপ্টারই পড়বো। জি জি, আপনি আমাদের কমার্শিয়াল লতে আছে, সিলেবাসটা কি আছে আপনাদের কাছে? এই যে কমার্শিয়াল লয়ের সিলেবাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমার্শিয়াল লয়ের সিলেবাস। শুধু চ্যাপ্টারই আপনার এই যে চ্যাপ্টার এই যে চ্যাপ্টার 1 2 3 4, তার মধ্যে আমরা 3টা শেষ করে ফেলেছি। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা 4 নাম্বার, এক্সপ্লেইন রিলিভেন্ট প্রভিশন ফ্রম আদার অ্যাক্টস। এই যে বিভিন্ন অ্যাক্টস, যেমন আপনার ওখানে ট্রেডমার্ক আছে, কম্পিটিশন অ্যাক্ট আছে, এই ছোটখাটো গুলি জিনিস নেই। তো ওগুলির জন্য আমরা এক্সট্রা ক্লাস নিব না, কারণ ওগুলিতে তেমন একটা আসে না। তো 1-2 কোশ্চেন বা 2-3-4 নাম্বারের জন্য আমরা শুধু সময়টা নষ্ট না করে এয়ার কোশ্চেনে যেগুলি আসছে আমরা শুধু সেগুলি ডিসকাস করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি ম্যাম। এই আর কি। তারপরেও যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওই আপনার এই চ্যাপ্টার ওয়াইজ ধরে প্রফেসর মুর্তজা আলীর যে বইটা, বাংলা বইটা একবার রিডিং করে নেবেন, তাহলে মোটামুটি সবগুলি টপিকস আপনাদের আয়ত্তে চলে আসবে। কারণ মানে আশা করি সবাই তো মানে ফ্রি হ্যান্ড রাইটিং আছে, ইংলিশে ভালো দক্ষ, সো বাংলাটা জানা থাকলে ইংলিশটা কিন্তু প্রেজেন্ট করার লেখাটা কোনো ব্যাপার না।
আগে আমার যে টপিকসটা কোশ্চেনে আসবে সেটা সম্পর্কে আমাকে আগে ধারণা থাকতে হবে, যেটা আমি মানে অনুধাবন করতে পারি যে আমি এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা লিখতে হবে। সেটা যদি আমি সাজাইতে পারি নিজে নিজে, তাহলে এটা আমার ইংলিশ লেখাটা কোনো ব্যাপার না। আমি নিজের ভাষায় সহজ সহজ শব্দ ইউজ করে আমি কি করব, লিখবো। জি ম্যাডাম। এই আর কি। আর কোনো কোশ্চেন? আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে ডিসকাস করতে পারেন এই সাবজেক্ট ব্যাপারে, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। অর্থাৎ কমার্শিয়াল অ্যাক্টের ভিতর আমাদের আমি একটা ম্যাম ক্লাস একটু মিস করেছিলাম আমার একটা ইন্টারভিউ কারণে। আচ্ছা আচ্ছা, ম্যাম সেল অফ আপনি কি বলতে পারেন মানে কোন ক্লাসটা, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? না ম্যাডাম, আমি ক্লাস মিস করেছি আপনার ম্যাডাম আমি 12 তারিখে একটা ক্লাস করেছিলাম, 12 তারিখ 12/9 নেগোশিয়েবল। এই আচ্ছা আচ্ছা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এটা মিসিং হলো আপনার নাকি? মিচিং বলতে হ্যাঁ, এটা একটু মিচিং হয়েছে 1881। এটার পরে মনে হয় এই আরবিট্রেজ পড়েছেন। হ্যাঁ আরবিট্রেশন পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনগুলি যেদিন লাস্টে ডিসকাস করব না, তখন আমি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমি আপনার নামটা প্লিজ? জীবন সাহা ম্যাডাম, জীবন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাডাম একটু ওভারভিউ করলে হয় কি জানেন? হ্যাঁ আমি ওদিন পুরো মানে চ্যাপ্টারটা আমি আপনাকে ওভারভিউ করে দিব। অর্থাৎ এরকম যদি হয় যে একটা চ্যাপ্টারের কিংবা ওভারভিউ কি কি পড়লাম একটু যদি আবার মানে জাস্ট শুধু কি নোট গুলি মানে এই হেডলাইন গুলি কি কি পড়লাম এটা পড়লে আপনার সবারই হয়তো বা একটু উপকার হবে আপনার মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আমি লাস্ট এই কমার্শিয়াল লয়ের আর দুইটা ক্লাস আছে আমাদের, ঠিক আছে? আমি আর দুইটা ক্লাসে শেষ করব, আমি লাস্ট ক্লাসে সময় রাখবো 20 মিনিট আপনাদের জন্য। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। জি বলেন বলেন। আমরা যে এই যে অ্যাক্ট গুলো পড়তেছি, যেমন সেলস অফ গুড অ্যাক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এগুলো কি আমাদের ডিটেইলসে পড়ার দরকার আছে? মানে যে সম্পূর্ণ অ্যাক্ট গুলো, সম্পূর্ণ অ্যাক্ট গুলি যদি আপনার টাইম থাকে, যে আপনার অন্য লেভেলে কোনো সাবজেক্ট নাই বা এই সাবজেক্টে আপনি এফোর্ট দেওয়ার মতো আপনার হিউজ টাইম আছে, তাহলে আপনি একটা পড়তে পারেন। এটা ডিপেন্ড অন টাইম, আপনি জানার জন্য পড়তে পারেন। আর যদি আপনার টাইম কম থাকে, দরকার, আমি বলবো যে দরকার নাই। জি ম্যাম, থ্যাংক ইউ। জীবন শাখা কি আপনি কি চিটং এর স্টুডেন্ট? না ম্যাডাম, আমি ঢাকা, আপনার ঢাকাতেই। আমি কিন্তু চিটং থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আমি ঢাকা ব্রাঞ্চে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমার ইন্টারভিউর কারণে আমি ইন্টারভিউ না সমস্যা নাই, আপনারা একদম ফ্রি মাইন্ডে আমাকে কোশ্চেন করবেন বা যে ধরনের হেল্প দরকার এই সাবজেক্ট সম্পর্কে আমি ইনশাআল্লাহ বলবো। তাতে যেন ফার্স্ট টাইম এই মানে এক্সাম দিলে যেন হ্যাঁ 5টা যাতে চলে আসে। হ্যাঁ সেটাই, কারণ থিওরি সাবজেক্ট আটকানো মানে এটা একটা মানে বোরিং ব্যাপার। কারণ থিওরি পড়াটা আসলে একটা মানে খুব বিরক্তিকর ব্যাপার। অ্যাকাউন্টিং তো ধরেন ডে বাই ডে নতুন নতুন ট্রান্স আসতেছে, প্রেজেন্টেশন বিভিন্ন হচ্ছে, জানার অনেক কিছু থাকে। জি ম্যাডাম। না ইনশাআল্লাহ একটু মনোযোগ দিলে পাস করে ফেলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আসসালাম। আর কারো কোনো কোশ্চেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি শেষ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ ম্যাডাম। জি বলেন। আমি একটু কথা বলতাম। জি বলেন।
ম্যাডাম আমি গত সেশনে এক্সামটাতে বসেছিলাম, মানে আচ্ছা। এবার তো আমি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাই, হয়তো বা ভাই আপুদের একটু কাজে লাগবে। আচ্ছা আমি একটা মোটামুটি ওভারঅল প্রিপারেশন নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি দিয়েছি এক্সাম, মানে জানি না পাশ করবো কিনা, তারপর আবার করছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলবো যে যে আসলে কোন একটা বুকস ওভারঅল যদি ফলো করা হয়, যেমন ম্যাডাম আমি যেটা ফলো করেছিলাম সেন মিত্রের যে বুক গুলাতে, ওখানে হ্যাঁ হ্যাঁ কেমন কোশ্চেন গুলো এমন ভাবে হয় যে এমন কিছু জিনিস আসে যেটা একদম খুব বেসিক থেকে আসে। সেই জন্যই হ্যাঁ, এই জন্য যদি মানে আসলে ওভারঅল ল গুলো যদি আমরা বুকস থেকে একটু ফলো করি, তাহলে আমার মনে হয় কি যে আসলে একবারে, আমি তো প্রথমবার পরীক্ষা দিয়েছি, আমি তো জানি না আসলে পাস করবো কিনা, কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে বুকস গুলো ফলো না করলে, ম্যাডাম আপনারা তো সর্বোচ্চ এফোর্ট দিয়ে ক্লাসগুলো নিচ্ছেন এবং গতবার তারও অনেক এফোর্ট দিয়ে ক্লাসগুলো নিয়েছে, আপনারা অবশ্যই অনেক বেটার ক্লাস নেন। কিন্তু আমার মনে হয় বুকস গুলো যদি ওভারঅল একটু নিজেরা ফলো করা হয়, তাহলে হয়তো বা মানে 100% অ্যান্সার করে আসা পসিবল। ম্যাডাম আপনাদের পক্ষে কিন্তু পুরোপুরি ওভারঅল জিনিসগুলো তুলে আনা সম্ভব হয় না অনেক সময়। না, আমাদের তো আসলে আমি বলি যেটা আমাদের সম্ভব হয় না কেন, আমাদের একটা লিমিটেড ক্লাস দিয়ে দেয় যে 30টা ক্লাস করতে হবে, 30টা ক্লাসে শেষ করতে হবে সিলেবাসটা। সিলেবাস কভার করা যায় না আসলে, কারণ অনেক সিলেবাস। আমরা এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি অন্তত বেসিকটা দেওয়ার জন্য। মানে আমি যদি সাপোজ সেল অফ কন্ট্রাক্ট, আমি সেল অফ কন্ট্রাক্টটা কিসের উপর হচ্ছে বা কি ধরনের, বা এটা ফর্মালিটিসটা কি, এটা কি কি টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে বা কি, ওই বেসিকটাই দেওয়ার চেষ্টা করি। অন্তত চ্যাপ্টারটা সম্পর্কে একটা বেসিক থাকলে কোশ্চেনটা ধরা যাবে। এই জন্যই প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকটা সবাইকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু নিজের ইয়েতে আমি মনে হয় যে সেন মিত্র প্লাস আরো কিছু বুকস আমি মানে ফলো করেছিলাম, যে লেবার লর জন্য যে লয়ের যে বুকসটা, এবং সেটা সিলেবাস ধরে ধরে পড়া সম্ভব না। আমাদের যে মানে যে সিলেবাসটা আছে আর কি, মানে যেটা আমাদের আইসিএমএ দিয়েছে, ওইটা ফলো করে যে সিলেবাসে যে টপিকস গুলো দেওয়া আছে, লেবার লতে কোন কোন টপিকস গুলো ইনক্লুড করেছে, ওগুলো ধরে ধরে যদি আমরা একটু বুকস থেকে ওভারভিউ করি, তাহলে আমার মনে হয় যে আসলে 100% অ্যান্সার করা পসিবল। মানে আমার এটা মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে। আদারওয়াইজ বুক গুলো ফলো না করলে যে বেসিক একটা জিনিস হয়তো আমি ছাড়া পড়ে যেতে পারে শুধু লেকচার ফলো করলে, আমার কাছে এটা মনে হয়েছে ম্যাডাম। যে এই জন্য আমি প্রথম দিক থেকে আমি বিষয়টা বুঝতে পারি নাই। এখন যেহেতু মানে যারা নতুন আছেন, প্রথম থেকে যদি একটু নিজেরা একটু বুকসটা ওভারভিউ করে, তাহলে আর আপনার লেকচারটা যদি ফলো করে, তাহলে দেখা যাবে যে আসলে 100% অ্যান্সারই করে আসবে। মানে জাস্ট আপনি যে ক্লাসগুলো পড়াচ্ছেন, যেমন সেল মানে এই যে এখন যেটা মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা বুকস কিংবা একটা বুকস ফলো করা উচিত, কারণ বুকসে অনেক ডিটেলস একটু মানে রিডিং জাস্ট পড়ে গেলে আর আপনার লেকচারটা ফলো করলে মানে 100%। না, আমি সেই জন্যই বলছি যে আমরা এখন তো ধরেন মানে সেন মিত্রর বই বলেন, আমি তো এখন লেবার ল ধরিনি বা মানে আপনাদের জন্য স্টার্ট করিনি, আমি শুধু কমার্শিয়াল লটাই মোটামুটি আপনাদের কোশ্চেন প্লাস কোম্পানি ল ওইখানে অনেক পড়া, মানে এই বিষয়গুলো কি ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো আসলে ওভাবে ক্লাসে কভার করা পসিবল হয় না ম্যাডাম। মানে একটু সিলেবাসটা ফলো করে যদি আমরা একটু নিজেরা যদি মানে পড়ে নিই, এই জন্য বলছি যে বুকস গুলো যেন সবাই একটু রেডি রাখেন, কারণ গত ক্লাসে মানে এটা নিয়ে আলোচনা হয়েছিল গত সেমিস্টারে, যে আসলে বুকস গুলো, কারণ এটা তো আসলে মানে পসিবল হয় না ম্যাডাম, আর 30টা ক্লাসে এত কিছু কভার করা। মানে তারপরও আমি বলবো কি, আমি যেটা দেখেছি বিশেষ করে কমার্শিয়াল, আমি এই পর্যন্ত যে ক্লাস নিয়েছি, আমি যদি আপনারা সময়ের অভাবে সেন মিত্র বইটাও না পড়তে পারেন, তারপর আমি বলবো যে মুর্তজা আলীর বইটা একবার গোত্র করা উচিত। এনি কোশ্চেন আনসার করতে পারবেন, এনি কোশ্চেন। ওইটা মানে বাংলা তো, মানে জিনিসটা আয়ত্ত করতে সহজ হয়ে যাবে, জিনিসটা টপিকসটা মনে থাকবে, মনে
রাখার জন্য। অনেকের তো ইংলিশে ব্যাপারটা হচ্ছে অনেক, আমি আপনারা মাইন্ড করেন না, অনেকে আছে যে ইংলিশটা মুখস্থ করতে হয়, ঠিক না? অনেক স্টুডেন্টরা আছে কিন্তু ইংলিশ হুবহু মুখস্থ করে হুবহু। আমাদের সময় আমরা দেখেছি, আমাদের সাথে যারা পড়েছেন ওনাদেরকে দেখেছি যে হুবহু মুখস্থ করতে হচ্ছে, ঠিক আছে? আবার কেউ আছে মানে জাস্ট একটু বাংলাটা পড়ে মানে ক্যাচ করতে পারতেছে, জিনিসটা মাথায় রাখতে পারতেছে সহজে। তাহলে আমি এই জন্যই বলছি যে আমি শুরুতে যে ক্লাসগুলি নিয়েছি বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আপনাদের কোশ্চেন রিলেটেড যে টপিকস গুলি সচরাচর আসে ওই টপিকস গুলি ডিসকাস করার জন্য। এক, 2 নাম্বার হচ্ছে কোশ্চেন গুলি সবগুলি ডিসকাস করলে ওভারঅল একটা আইডিয়া হবে, লেখার ক্যাপাসিটিটা বাড়বে। তারপর আমি থার্ড ওয়ান বলেছি যে একটা বাংলা বই পাশাপাশি রাখার জন্য, কারণ এটা পুরো সিলেবাসটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে। আর সময় থাকলে ওই যে মানে সেকেন্ড ওয়ান যিনি কোশ্চেন করেছেন যে লটা পড়বে কিনা, আমি বলছি ওনার জানার জন্য অবশ্যই যদি সময় থাকে অবশ্যই পুরো লটা পড়া উচিত, এই আর কি। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, অনেক কথা হলো। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।